আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনা করা হবে দণ্ডবিধি আইনের অধ্যায় ৪। অধ্যায় ৪-এ মূলত বলা আছে যে সাধারণ ব্যতিক্রম সম্পর্কে। মূলত সাধারণ ব্যতিক্রমটা কি? সাধারণ ব্যতিক্রম হচ্ছে যে সাধারণত আপনার কাছে মনে হতে পারে যে কাজটা অপরাধ। কিন্তু এই যে সাধারণ ব্যতিক্রমের যেই বিষয়গুলো আছে সেটার মাধ্যমে ওই কাজটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না, যদি এই পর্যায়ের মধ্যে পড়ে। সাধারণ ব্যতিক্রমের অধ্যায় ৪-এ ধারা হলো ৭৬ থেকে ১০৬ পর্যন্ত। মূলত অধ্যায় ৪, আবারও বলি, ৭৬ থেকে ১০৬ এগুলো সবই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। এবং এখানে ৯৬ থেকে ১০৬ পর্যন্ত আবার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে আলোচনা করছে। বুঝছেন? তাহলে সাধারণ ব্যতিক্রম মূলত ৭৬ থেকে ১০৬ প্রত্যেকটা ধারাই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। আর আত্মরক্ষার অধিকার সম্পর্কে বলছে ৯৬ থেকে ১০৬। দেখেন, এই যে মনে করেন আমার কাছে দুইটা কলম আছে, এই দুইটাই কিন্তু কলম। যদি বলি কলম, এখানে কয়টা আছে? দুইটা, কিন্তু এর মধ্যে লাল আছে একটা আর কালো একটা, তাই না? যে এই সাধারণ ব্যতিক্রমের অধ্যায় কিন্তু পুরোটাই, কিন্তু এর মধ্যে আপনার ৯৬ থেকে ১০৬ পর্যন্ত আবার যে বিষয়টা বলছে ওটা স্পেসিফিকভাবে আত্মরক্ষার অধিকার সম্পর্কে বলছে। তো যাই হোক, এটা মনে রাখতে চাইলে রাখতে পারেন যে ৭৬-এর ৬ আছে, শুরুতেও ৬, শেষেও ৬, ১০৬-এ ৬ আছে, তাই না? আবার ৯৬-এও ৬ আছে, আবার শেষ তো ১০৬ই হবে। তো এভাবে মানে জিনিসটা সেপারেট করে রাখতে পারেন। এই যে অধ্যায় যদি মনে রাখতে চান, দেখবেন যে এখানে বলা আছে অধ্যায় ৪। ৪ থেকে মনে রাখবেন চান্স আছে বাসের। কি চান্স আছে বাঁচার? অনেক সময় দেখবেন এই অধ্যায়ে বিভিন্ন ধারা পড়ব। যেমন বলা আছে খেলাধুলা করতে, কুস্তি খেলতে যায় যদি কেউ মারাও যায়, সেটা অপরাধ হবে। আপনার কোনো অপরাধমূলক উদ্দেশ্য নাই, খেলতে খেলতে মারা গেছে। অথবা মনে করেন একটা শিশু বাচ্চা যদি কারো মারে ফেল দেয়, যেটা ৯ বছরের কম বয়স, সেটা অপরাধ হবে না। তাহলে এখানে কিন্তু কারো মৃত্যু ঘটলে বা হাত পা ভেঙে গেলেও, ক্ষতি হলো, আমার কিন্তু শাস্তি পাওয়া লাগতেছে না, আমার মানে ফাঁসি হবে না, এরকম একটা সুযোগ আছে। যার জন্য বলা হচ্ছে মনে রাখার জন্য যে অধ্যায় ৪ থেকে মনে রাখবেন চান্স আছে বাঁচার। সেই বিষয়ে বলছি অধ্যায় ৪-এ, যা ৭৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত আলোচনা করছে। এখন আসি ৭৬-এ কি বলছে। দেখেন, ৭৬-এ বলছে যে নিজেকে মূলত এখানে আইন বলে বাধ্য। মূলত ৭৬ আর ৭৯ ধারাটার অনেকটা মিল আছে, কিন্তু ৭৬ ধারাটা মনে রাখবেন যে আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নয়, যদি সৎ বিশ্বাসে কোনো কাজ করে তাহলে সেই কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না। তাহলে বিষয়গুলো, প্রত্যেকটা ধারার মূল বক্তব্যটা এবং এই ধারাগুলোর উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। যেমন এখানে বলছে যে আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নয়। আপনার সবসময় মনে রাখতে হবে যে আইনের ভুল ধারণাবশত, এই যে এটার অজুহাত নেওয়ার সুযোগ কারোই নাই। সেটা জনসাধারণ বলেন আর পুলিশ সদস্য বলেন বা যে কেউ, এর সুযোগ নেই। এখন মনে করেন বলতেছে যে আইনের ভুল ধারণাবশত আমার এই কাজটা করলে যে অপরাধ। রাস্তা দিয়ে মনে করেন একজন যাচ্ছে, আমি অন্যার টানে ধরলাম, বললাম যে আমার মন চাইছে বা জড়াই ধরলাম, যে মনে হচ্ছে যে আমার মানে ইচ্ছে হচ্ছিল তাই করছি, কিন্তু এটা যে অপরাধ আমি তো এটা জানি না। তো সরি, আমার ভুল হয়ে গেছে, আইনে যে এটা অপরাধ এটা তো আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাই না? এটা বলার সুযোগ নেই। আইন যখনই বাংলাদেশে যে আইনগুলো পাশ হয়েছে, এখানে ধরে নেওয়া হয় প্রত্যেকে, সেটা কৃষক থেকে মানে কোটিপতি যেই হোক, মানে যেই শ্রেণীরই লোক হোক, সকল জনসাধারণই সেই আইন জানে। সেটা যত হাজার হাজার আইন থাকলেও হাজার হাজার আইনই জানে বলে ধরে নেওয়া হয়, যাতে করে পরবর্তীতে ওই যে সুযোগ না পায়, বলতে না পারে যে আমি আইন জানতাম না, আমি তারে যে চাকু মারলে সে মারা গেলে এটা যে অপরাধ এটা তো আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দেন প্লিজ, এটা বলার সুযোগ নেই। তো সবসময় মনে রাখবেন আইনের ভুল ধারণাবশত যদি কোনো কাজ করে সেটা অপরাধ হবেই, অপরাধ হিসেবে গণ্য হবে। আইনের ভুল ধারণাবশত কোনো কিছু করে যে অপরাধ হবে না, এইরকম অজুহাত নেওয়ার সুযোগ নেই।
তাহলে আবারও আসি 76-এ বলতেছে যে আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণাবশত। মনে করেন আপনি একটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আমি একজন পুলিশ সদস্য দাঁড়াইছি, সিনিয়র অফিসার বলতেছে গুলি চালাও, রবার বুলেট ছুটতেছি আর করতেছি, তাই না? অথবা ঊর্ধ্বতন অফিসারের এদের দায়িত্ব পালন করতে গিয়ে বলতেছে এটা উচ্ছেদ করো, এই দোকানপাট এগুলো উচ্ছেদ করে দেন। এই যে যখন অর্ডার দিবে আমরা অর্ডার পালন করব, অবশ্যই মনে রাখতে হবে খালি অর্ডার দিলেই যে পালন করলে অপরাধ হবে না তা না, এখানে বৈধ অর্ডার হতে হবে। আপনার গুলি করতে বললে আপনি নির্বিচারে গেলেন আর গুলি করলেন এমন না, যেটা আইনের মনে করেন বিধি অনুসারে যে অর্ডারগুলো দিবে, বৈধ আদেশ দিবে, সেটা আপনি পালন করবেন এবং এই পালন করলে আপনার কোনো অপরাধ হবে না। সেটাই বলতেছে ৭৬ ধারায় আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণাবশত একটা বিষয় আছে। যেমন মনে করেন আমি ধরতে গেছি, আমি আসাদ গ্রেপ্তার করতে গেছি রাহান কবিরকে, বাড়িতে যাই বা রহিমরে গ্রেপ্তার করতে গেছি। এখন রহিমে গ্রেপ্তারি পরোয়ানা যখন গ্রেপ্তার করতে গেলাম, রহিমের তো সবসময় তো আর আসামি চিনে থাকা যায় না। গেলাম এলাকায়, গেলাম যাই বললাম যে আচ্ছা রহিম, এই ছেলেটাকে রহিমের বাবা অমুকে কে এটা? সে বললো যে ওই যে অমুক ছেলে হয় রহিম, ও মানে সামনে হাটে যাচ্ছে ওটাই হয়। দৌড়ে যায়, তারে গ্রেপ্তার করলাম। পরে দেখা গেল ওটা রহিম না, ওটা করিম। আর যার কাছে শুনতে চাইছি সেই আসলে রহিম ছিল। তো এরকম 19-20 হতে পারে। আবার মনে করেন নাম ঠিকানা, ওর বাপ মায়ের নাম সব ঠিক আছে, এখানে ওই রহিম করিম মানে ভাইয়ের ভাইয়ের মিল আছে। অনেক সময় একজনের ধরতে যায় আর একজনের, এটা ভুল ক্রমে, তথ্যের ভুল ক্রমে যখন ধরবেন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, সেটাই বলছে ৭৬ ধারায়। ৭৭, ৭৭ এগুলো সব কিছু সংক্ষেপে মনে রাখার পদ্ধতি আছে। যেমন আপনাদের কিন্তু প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। মনে করেন ৭৬-এ সি আসাদ মনে রাখতে পারেন যে সি আসাদ তুমি এই কাজ করতে পারলে, যদিও অপরাধ হবে না, তারপরেও মনে করেন আপনি থানার ওসি, আমি আসাদ মনে করেন আপনার থানার দারোগা। এখন গ্রেপ্তার করতে গেলাম, গ্রেপ্তার করতে যাই মনে করেন আমি তো ওই যে চেতা দারোগা, মাসে অনেক আসামি ধরি, কিন্তু ওসি স্যারও ভালো জানে দিন শেষে একজনকে ধরতে যায় আরেকজনকে ধরছে, একটা হাজেল একটা সৃষ্টি হয়েছে বা সমস্যা মনে করতেছে ওসি স্যার। তখন বলতেছে যে ৭৬-এ সি আসাদ তুমি আসলে এই এই কাজটা করতে পারলে, একজনকে ধরতে যায় আরেকজনকে ধরলে, আমি আশা করিনি, এরকম একটা ব্যাপার। তো এই বিষয়গুলোই বলছে ৭৬ ধারা। এখন আসি ৭৭। ৭৭-এ সংক্ষেপে মনে রাখবেন, ৭৭-এ সাজা দিলে অপরাধ হবে না। বিচারকগণ আইন অনুসারে, যদি আইনে আছে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান, মৃত্যুদণ্ড দিল, কারাদণ্ড দিল আর দিল, তাই না? তাহলে এটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না। তিনি আইন বলে বিচারক সাজা দিছে, সাজা দিলে অপরাধ হবে না, সেটা বলতেছে ৭৭। তো ৭৭-এ সাজা, বিচারকগণ আইনানুগভাবে যখন সাজা দিবে সেটা অপরাধ হবে না। আর সবসময় মনে রাখবেন, আপনাদের কিন্তু বলছিলাম যে এই যে বিচারক, ম্যাজিস্ট্রেট অথবা সরকারের অনুমতি ছাড়া অপসারণযোগ্য নয় এমন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, তারা যখন দায়িত্ব পালনকালে কিন্তু কোনো কাজের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করতে চায়, অবশ্যই সরকারের কি লাগে? অনুমতি লাগে, তাই না? ১০০ সিআরপিসির ১০০ কত ৯৭ ধারা, এগুলো মনে রাখতে হবে। রিভিশন দিবেন, বারবার রিভিশন দিবেন, আপনারা রুটিন করবেন যে এই দিনে এটা রিভিশন দিবেন, ওই দিনে এটা রিভিশন দিবেন, এভাবে রুটিন করবেন। তো যাই হোক, দেখেন ৭৭-এ সাজা দিলে অপরাধ হবে না। ৭৮-এ মনে রাখবেন আদালতের আদেশে কোনো কাজ করলে সেটা অপরাধ হবে না। আদালতের আদেশ বা রায় অনুসারে যদি কোনো কাজ করা হয় সেটা অপরাধ হবে না। আদালত রায় দিছে, যে ফাঁসির রায় দিছে, ওই যে জল্লাদ, একটা জল্লাদ ছিল না নাম করা, কি যেন, পরে যায় এটা মানে পরে আবার বিয়ে করে, বিয়ে করে পরে ওরে ছাড়ে দিলে, এরকম একটা ভাইরাল হয়েছিল না? তো এইরকম ওই যে মনে করেন জল্লাদে অর্ডার অনুসারে ফাঁসিতে ঝুলাই দিল। এখন এই জল্লাদের কিন্তু আর অপরাধ হবে না, সেটাই বলতেছে ৭৮। অথবা আদালত আপনার গ্রেপ্তারি পরোয়ানা দিল যে অমুক জনক ধরো, যে আসাদ ধরতে বললো, আসাদ যেই হোক, নেতা হোক আর যাই মনে তাই হোক, আপনি ওয়ারেন্ট পাইছেন, ওয়ারেন্ট মনে আপনি গ্রেপ্তার করতেছেন, আদালতের আদেশে আপনি গ্রেপ্তার করতেছেন, এটা আপনার অপরাধ হবে না, সেটাই বলতেছে ৭৮ ধারা। তাহলে আমাদের ৭৬-এ মনে রাখবেন আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণাবশত, এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়। ৭৭-এ সাজা দিলে অপরাধ হবে না। ৭৮-এ আদালতের আদেশে কৃত কাজ অপরাধ হবে না।
৭৯তে বলছে যে নিজেকে আইন সমর্থিত এবং এই যে ঘটনার ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নয়। ওই যে শুরু থেকে বলছে যে কোনো সুযোগ নাই, কেউ বলতে পারবে না যে আমি আসলে ভুলবশত আইনে যে এটা অপরাধ এটা ছিল আমি জানি না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, এটা বলার সুযোগ নাই। তো ৭৯ ধারাতে বলতেছে যে আপনি নিজেকে আইন সমর্থিত মনে করে যদি ঘটনার ভুল ধারণাবশত কোনো কাজ করে থাকেন সেটা অপরাধ হবে না। যেমন মনে করেন আমি একজন সবজি বিক্রেতা, দোকানে সবজি বিক্রি করতেছি। এই সময় সেখানে একজন কি হলো, একজন আরেকজনের চাকু মারে দৌড় মারে চলে গেছে। তা আমি তো দেখলাম চাকু মারছে, দৌড় মারছে, আমি তার পিছে পিছে ধাওয়া করে যায় তারে ধরছি। ধরার পর তাকে কোর্টে মনে করেন থানায় নিয়ে গেলাম। এখন এই যে সবজি বিক্রেতা, আমি যে তারে গ্রেপ্তার করতে পারবো কোন ধারার ক্ষমতা বলে? আইনে আছে না যে ৫৯-এর কততে বলছে, ৫৯-এর ১-এ, সিআরপিসি ৫৯-এর ১-এ কিন্তু আছে যে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে আমলযোগ্য, জামিন অযোগ্য বা ঘোষিত অপরাধীদের। তে আমি নিজেকে আইন সমর্থিত মনে করে আমি গ্রেপ্তার করলাম, করার পর তাকে থানাতেও নিয়ে গেলাম। কিন্তু পরে দেখা গেল ঘটনাটা আসলে ওই শালারা ওই গোপনে এটা ওই যে ভিডিও করতেছিল, ফ্র্যাঙ্ক ভিডিওর মতো করে ভিডিও দিবে আর করবে এইগুলো তারা অভিনয় একরকম করতেছিল। তো এই যে আমি যে মূলত ঘটনাটা বুঝছি একরকম বুঝে ধরলাম, ধরে প্রেরণ করলাম, যেহেতু আইনে আছে মনে করে আমি ধরলাম, সেই করলাম, এটা আমার অপরাধ হবে না। যে নিজেকে আইন সমর্থিত এবং ঘটনার ভুল ধারণাবশত যদি কোনো কিছু করে থাকে তাহলে সেই কাজ অপরাধ হবে না, সেটা বলছে ৭৯-তে। তো ৭৯-তে মনে রাখার জন্য ৭৯ অনেক আশা ছিল যে এটা অপরাধিক ধরব, প্রেসিডেন্ট মেডেল পাবো, এরকম আছে না ভারতের বিভিন্ন সিনেমায়। আমার এত মনে আছে যে প্রসেনজিতে একটা ট্রেনে করে যাচ্ছিল, সেই সময় ডাকাত দল আসছে, সে একাই ওটা প্রতিহত করে ডাকাতদের, পরে তাকে সাব ইন্সপেক্টর হিসাবে পুলিশের নিয়োগ দেওয়া হয়। এরকম কিন্তু সিনেমা আছে, অনেকে পাবলিক এরকম মানে ওই যে সাহসিকতার জন্য অনেক সময় অনেক পুরস্কার পায়। তো আমারও অনেক আশা ছিল একজনক ধরবো, মনে করেন আমি একজন বেগুন বিক্রেতা বা ও সবজি বিক্রেতা, আমি আশা করছিলাম, কিন্তু শালা আশাটা পূরণ হলো না। এই যে ৭৯-তে অনেক আশা ছিল, কিন্তু মনের দুঃখ মনতি থাকলেও পূরণ হলো না, তাই না? এখানে তারপরে আমার এই কাজটা যে আইন বলে মূলত আইন সমর্থিত এবং ঘটনার ভুল ধারণাবশত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। একটা জিনিস আবারও বলি আপনাদের, যে ওই যে ৭৬ এবং ৭৯ মোটামুটি মিল আছে, যার জন্য আপনারা এতটুকু শব্দগুলো মনে রাখবেন যে ৭৬ বলছে যে ওটা বলছে কি যে নিজেকে আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণাবশত। আর আমরা ৭৯-তে যেটা পড়তেছি এটা হচ্ছে আইন সমর্থিত এবং ঘটনার ভুল ধারণাবশত। এই সৎবিশ্বাসে এটা তো থাকবেই, যার সংক্ষেপে বলে যাচ্ছে, এগুলো মনে রাখেন। কিন্তু কোনো কাজেই অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে আসেন ৮০। তো ৮০ ধারা, ৮০ রিলেটেড যাই পড়াইছি আপনাদের, আমি কিন্তু বলতাম যে ৮০ তোমায় ভালোবাসি। এই ভালোবাসার বিষয়টা আমরা মনে রাখার চেষ্টা করছি। যেমন পিআরবি ৩৮০, ৮০ তোমায় ভালোবাসি। ওই যে বলতাম কি ভালোবাসার গান আছে না অনেক সময়, ওই যে ওই মুখ কি যেন, আয়নাতে ওই মুখ দেখবে যখন, এইরকম তো অনেক গান আছে ভালোবাসা রিলেটেড, আয়না দিয়ে হাত দিয়ে। তো ওই যে ৩৮০ খতিয়ান রেজিস্টার, আপনার কি বলে থানার আয়না বলে, তাই না? ওখান থেকে ওখানে ভালোবাসা আসলো। সিআরপিসিরা ৮০-তে বলছে ভালোবেসে সারমর্ম জানাইতে হবে, উইথ রেসপেক্টফুলি বলা উচিত গ্রেপ্তারের পূর্বে, তাই না? তো এইরকম আমরা পেনাল কোর্টের ৮০-তে পড়বো ৮০ তোমায় ভালোবাসি, এখানেও ভালোবাসার বিষয় আছে, কিন্তু পেনাল কোর্টের ৮০-তে ভালোবাসাটা জমবে না। কিভাবে জমলো না দেখেন, এখানে মূল বক্তব্য যেটা মেন ধারা, যে আপনার কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছাড়াই যদি আইনানুগ কোনো কাজ করতে গিয়ে সেটা মানুষের হোক অথবা সম্পত্তির যদি কোনো ক্ষতি সাধন হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা মূলত বলছে ৮০ ধারাতে। কিন্তু একটা বিষয় কি, এই ৮০ ধারার যখন আপনারা প্রশ্ন করবেন, এই ৮০ ধারা সম্পর্কে যখন আপনারা বিভিন্ন বিষয়ে
দেখবেন যে প্রশ্ন এমসিকিউ এই সেই, এখানে একটা প্রশ্নই ঘুরে ফিরে বেশিরভাগ আসে, সেটা হলো ওই যে কুড়াল দিয়ে কাটতে গিয়ে যে ওই কুড়ালের দাঁত ভেঙে মাথা ভেঙে পড়লো। এটা আমি চাকরিতে আসার আগেও, আমি যদি বলি, আমি চাকরিতে আসার আগেও আমার বড় ভাই তখন দারোগা ছিল, সে আমাকে প্রশ্ন করছিল যে এরকম কুড়াল দিয়ে কাটতে যায় এভাবে মারা গেছে, এটা এখন অপরাধ হবে কি হবে না। তো যাই হোক তখনও ও যেভাবেই হোক একটু ছিলাম, তো তারপরেও তখন বলছি যে আসলে যদি সে ওটা ভুল ক্রমে করে অপরাধ হবে না, কিন্তু যদি তার কোনো অবহেলা যদি থাকে, ওই মানে অবহেলার দরুন যদি করে, তাহলে এটা অপরাধ হবে, আবার হবে না আবার হবে, এইরকম তখনই আমি বলছিলাম। তো পরে দেখি আমি এই জিনিসটা যখন পার্সোনালি যখন পড়ি, তখন আমি দেখলাম যে ও কাহিনী এটা, এই জিনিসটাই তখন ধরছিল আমার। তো যাই হোক দেখেন, ওই যে হয়তো কাকতালীয় হোক বা একটু মনে করেন 19-20 ছিলাম, ওই ট্যালেন্ট বলা যাবে না, কিন্তু তারপরেও মনে করেন সেই সময় থেকে ওই ট্যাটন ছিলাম আর কি, যার জন্য মনে হয় কিছুটা কিন্তু ওই রকমই এই ধারাতেও তাই বলছে যে আপনি আইনানুগ কাজ করতে গেছেন, এখানে অবশ্যই সদ্বিশ্বাসের ব্যাপার আছে। আপনাদের বারবার বলছি যে ওই যে সদ্বিশ্বাস যখন পড়াইছি দেখবেন যে সদ্বিশ্বাসের হতে হলে অবশ্যই যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে কৃত কোনো কাজই সদ্বিশ্বাসে করেছে বলে গণ্য হবে। যদি মনোযোগ না থাকে, সতর্কতা না থাকে, তাহলে কিন্তু সদ্বিশ্বাসে সে করেনি। যে একজন মনে করেন আমি আমার চাচা ভ্যাস্তা কুড়াল দিয়ে মনে করেন কাঠ কাটতে গেছি। তো কাঠ কাটতে গিয়ে আমার মানে এটা ভুলবশত কাঠের ওই যে মনে করেন ওই ডাঁটটা ভেঙে তার মাথায় যায় লাগে, সে মারা গেল। এই যে চাচা ভাস্তা যদিও খুব করে কাট কাটতে গেছিলাম, পরে সে মারা গেল। তো এই যে আইনানুগ কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে, সেটা অপরাধ হবে না। আর চাচা ভাস্তা যেহেতু কাজ করতে যায় মারা গেছে, এখানে কি চাচা ভাস্তার মধ্যে ভালোবাসা জমলো? জমবে না। এখানে বাড়িতে আসলে অবস্থা কিন্তু খারাপ। সেটা আইনে যদি ওই কিছু না হয়, বাড়িতে আসে অবস্থা খারাপ। যার জন্য বললাম যে আসি তোমায় ভালোবাসি, পেনাম কোর্টের আসিতে ভালোবাসা জমবে না, ভালোবাসা এখানে কিন্তু জমেনি। এখানে আরও একটা বিষয় দেখেন, আমি আরও একটু ডিটেলসে বলি, আশি ধারাটার গুরুত্ব আছে। এই যে আশি ধারায় বলতেছে ওই যে কাঠ কাটতে যায় যে কুড়ালের ডাঁট লাগলো, এখানে কিন্তু অবশ্যই সদ্বিশ্বাস যদি না থাকে, সতর্ক যদি না থাকে, মনে করেন ডাঁট ওই লড়বড় করতেছিল, বুঝছেন, ডাঁট মনে করেন যে কোনো সময় খুলে পড়বে আগেও জানতেন, বা আপনি ওইভাবেই মনে করেন কোপাতে লাগলেন। তো এই ডাঁট যায় এবার ওই আর জলপরির উপর যায় পড়েনি, যে পরে আপনাকে ফেরত দিবে আর দিবে এই সেই, বুঝছেন, আপনি মনে করছেন লড়বড় হয়েছে হোক, কাটতে লাগে, যদি জলপরির গায়ে পড়ে, যাই হোক পরে তো সোনার কুড়াল পাবেন, তাই না? এরকম ওই যে কাহিনী তো কম বেশি সবাই জানে। এই সোনার কুড়াল পাওয়া যায়, মনে করেন জলপরির গায়ে না পড়ে আপনার ওই যে ভ্যাসটা সাথে নিয়ে গেছেন, ভ্যাস্তার গায়ে পড়ছে, তখন কি বাঁচার সুযোগ আছে আশি ধারা অনুসারে? আগে থেকে যেহেতু লড়বড়ে ছিল, তখন কিন্তু বাঁচার সুযোগ নেই। এখানে আপনার সে কাজটা সদ্বিশ্বাসও করেন নাই। সদ্বিশ্বাস বলতে আমরা আবারও বলি, সদ্বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। কারণ সদ্বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি অনেক সময় ছাড়া পাবেন, এই সাধারণ ব্যতিক্রমের করে আবার অনেক সময় ছাড়া পাবেন না, মানে আপনার শাস্তির আওতায় আসবে। তো এই যে সদ্বিশ্বাসের যদি না করে, তখন কিন্তু সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, তাই না? সদ্বিশ্বাসটা এতটাই গুরুত্বপূর্ণ, দেখবেন যে আমরা অনেক ধারাতে আমরা পড়বো, সাধারণ ব্যতিক্রমে আরও যাব। ডাক্তার যখন অপারেশন করে, অপারেশন করার সময় দেখবেন অনেক সময় সিগনেচার নেবে যে মারা গেলে আপনার কোনো থাকবে না, দাবি দেওয়া থাকবে না, এসে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না, তাই না? অথবা এই যে ডাক্তার অপারেশন থিয়েটারে যায় অপারেশন করতে গিয়ে যদি মারা যায়, ডাক্তারের কোনো অপরাধ হবে না, কিন্তু ওই যে সদ্বিশ্বাসে ডাক্তার এটা করতে হবে। এখন পূর্বে থেকে যদি শত্রুতা থাকে, যে এবারে পাইছি আসাদে, বর্ষারিনটা এবার দিয়ে দেবে, তখন কিন্তু মার্ডার হয়ে যাবে, কারণ পূর্বে তার ছিল। আবার ঠিক আছে, আসাদে অপারেশন করবে আসাদে শেষ করে দিল, কিন্তু এখানে সে মনে করেন সারা রাত ঘুমায়নি, এটা ওটা নিশা টিশা খাইছে, বা মনে করেন আসাদের অপারেশন ছিল পিত্তথলির পাথর, পরে ওই রিপোর্টটা উল্টাপাল্টা করছে নার্সেরা বা যেই হোক কোনো একটা ব্যাপারে, পরে যায় অপারেশন করছে, মনে করেন অন্ডকোষে অপারেশন করে মেরে ফেলছে। তো এই যে এই সময় যায় কিন্তু
আপনার সৎ বিশ্বাসটা কাজে লাগেনি, সতর্কতার সহিত তারা করেনি, তখন কিন্তু এটা অপরাধ হবে, 304-এ অপরাধ হবে। যাই হোক, আমরা এটা সময়ের সাথে সাথে পড়ব। তো সৎ বিশ্বাসটা আত্মরক্ষার মানে এই যে সাধারণ ব্যতিক্রমের যে বিষয়গুলো আছে, এখানে সৎ বিশ্বাসের গুরুত্ব নেই। তাহলে আমরা 76-এ যদি বলি, 76-এ সি আসাদ, তাই না, যে আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণা বসে। 77-এ সাজা দিলে অপরাধ হবে না। 78-এ আদালতের আদেশ বা রায় অনুসারে কাজ করলে অপরাধ হবে না। 79-তে বলতেছে ওই যে আইন সমর্থিত এবং ঘটনার ভুল ধারণাবশত যদি গ্রেপ্তার করেন তাহলে এটা অপরাধ হবে না। 80, তোমায় ভালোবাসি, ভালোবাসা এখানে জুমলো না, চাচা ভাস্তা কাজ করতে যায়, ভাস্তা গেল। আইনানুগ কার্য, মূলত এখানে আরেকটা বিষয় যে অপরাধমূলক উদ্দেশ্য ছাড়া, আপনার আগে থেকে উদ্দেশ্য ছিল না অপরাধ, আইনানুগ কাজ করবা যায়, যদি মারা যায় সেটা মারা যায় বলতে দুর্ঘটনা ঘটে, শুধু মারা না, অন্যান্য ক্ষতি হলো, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা বলছে কত, 80 ধারাতে। 80 ধারার আরও একটা প্রশ্ন আছে, শুধু ওই যে খালি কুড়ালের ঘটনা জানলে হবে না, বিভিন্ন বিষয় আছে এই 80 ধারাতে হইতে পারে। আপনার দেখেন অনেক রকম প্রশ্ন আছে, আপনারা তো খালি মাথায় আছে, সারা জীবনে আমরাও পড়ে আছি খালি কুড়ালের ঘটনা হলেই 80। প্রশ্ন অন্যভাবে হতে পারে। প্রশ্ন মনে করেন কি হয়েছে, মনে করেন আসাদে XYZ নামে একটা মহিলায় ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করলো, সন্ধ্যার তাকে অপহরণের উদ্দেশ্যে হতে পারে, বা রাস্তার পাশে তাকে অপহরণের চেষ্টা করতেছিল, মেয়েটা বাঁচার জন্য মনে করেন সে দৌড় দিছে। এই অবস্থায় আপনি মনে করেন আপনার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে মনে করেন যাচ্ছিলেন, এই সময় হঠাৎ করে এই মেয়েটা দৌড় দিছে, আপনার গাড়ির সামনে পড়ছে, পরে মেয়েটা মারা গেল। তাই এক্ষেত্রে আপনি গাড়ি চালক, আপনার গাড়ির অ্যাক্সিডেন্টে যে মারা গেল, আপনার কি অপরাধ হবে কি হবে না? তখনই কিন্তু 80 ধারার বিষয় আসে, যে আপনি মূলত আইনানুগ কাজ করতেছিলেন, আপনি গাড়ি ড্রাইভিং করে যাচ্ছিলেন, সে দৌড়ে আসে যে পড়লো, এখানে তো আপনার কোনো অপরাধ হবে না হিসেবে গণ্য হবে। এই 80 ধারা মনে করেন এই মর্ম অনুসারে এটা আপনার অপরাধ হবে না, যে আপনি আইনানুগভাবে আপনি আপনার গাড়ি নিয়ে যাচ্ছিলেন, এই সময় যেহেতু দৌড়ে আসছে, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তো এরকম খালি কুড়াল না, অন্যান্য প্রশ্ন আছে যেটা 80 ধারা রিলেটেড রেহাই পাওয়া যায়, বুঝছেন? এখন আসি 81 ধারা। 81-তে বলতেছে যে অপরাধমূলক উদ্দেশ্য ছাড়াই যে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ধরনের ক্ষতি করলে এটা অপরাধ হবে না। তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি ছোট ধরনের ক্ষতি করেন, অপরাধ হবে না। কিন্তু প্রথম উদ্দেশ্য যে অপরাধমূলক কোনো উদ্দেশ্য থাকবে না। তো আমরা যখন পড়ব, আমরা যখন লিখব, এত ডিটেলসে ওই সৎ বিশ্বাস থেকে শুরু করে এত ডিটেলসে অনেক সময় দেওয়ার প্রয়োজন হয় না। তো আমরা যাই হোক, আপনারা কীভাবে প্রশ্ন লিখবেন, প্রশ্নের উত্তর লিখবেন, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মোটামুটি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তবে ক্লাস মিস করবেন না। দেখেন, আমি এই ক্লাসটা যখন আপনাদের করাইছি, আপনাদের প্রায় 2 ঘন্টার উপর সময় নিছি আমি, 2 ঘন্টার উপরই হবে। কিন্তু ওই যে ভাঙ্গারি বিভিন্ন বিষয় দিয়ে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। বিশেষ করে ওই যে ইব্রাহিম খলিলের উপর আমার মনটা খারাপ, ওকে আমি ফোন এই জন্য দিতেছিলাম, তাও মৃদুল ভাই ছুটিতে ছিল, মৃদুল ভাই আসছিল। কারণ আমি জানি, বারবার বলি যে বাসর রাতের ফিলিংস আর অন্যান্য দিনের ফিলিংস এক হবে না। এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ, যার জন্য আমি সময় নিয়ে পড়াইছি আপনাদের। এখান থেকে প্রশ্ন আসবেই, এর মাস্ট বি, যার জন্য আপনাদের বলছিলাম যে মনে করেন থাকার জন্য। যাই হোক, ওরা একটু কষ্ট করতে হবে ইব্রাহিম খলিলের, বিশেষ করে দেখবেন ও এমনি অনেকটা ট্যালেন্ট আছে, তারপরও শুধু ওর জন্য না, সবাই মূলত চেষ্টা করবেন যেটা রাতে যে ক্লাসটা করি, ব্ল্যাকবোর্ডে যেটা করাই, সেটা মিস করেন না। খুব বেশি এমার্জেন্সি হলে মিস করলেন না, আলাদা হিসাব। আর এখন থেকে রেগুলার একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে হবে না, বুঝছেন? তো যাই হোক, আমরা চলে যাই আবার 81 ধারাতে। মূলত বলতেছে কি, যে অপরাধমূলক উদ্দেশ্য ছাড়াই বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ধরনের ক্ষতি করলে অপরাধ হিসেবে গণ্য হবে না। দেখেন, এটা মনে রাখবেন কীভাবে, ধারা কত, 81, 8 আর 1, 81। এটার উদাহরণ এইরকম, মনে করেন আমি আছেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আপনি মনে করেন আপনি একজন বাস ড্রাইভার, আপনি বাস চালিয়ে যাচ্ছেন, আপনার বাসে অনেক যাত্রী আছে। এই সময় হঠাৎ করে দেখা গেল কি, যে সামনে থেকে একটা ট্রাক আসতেছে, এমন অবস্থা যে মনে করেন
অ্যাক্সিডেন্ট হলে অনেক লোক হতাহত মারা যেতে পারে। তো এই যে আপনি কিন্তু লোক ভালো, সব দিক দিয়ে ভালো ড্রাইভার, ভালো গাড়ি চালক, এখন আপনি এটা বাঁচার জন্য এখন দেখতেছেন যে পুরা লোককে বাঁচানোর জন্য আপনি এই যে আসাদ যে শালা রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, আসাদ একাই হাঁটে যাচ্ছে, একাই আছে রাস্তার আইল্যান্ডের উপরে, একাই আছে। তো একাশিতে একাই আছে আসাদ, আসাদের উপর তখন দিয়ে গাড়ি তুলে দে, ওই যে ওদের বাঁচানোর জন্য আসাদক তুলে দিবেন, আসাদকে ভস্য করে দিলেন, সমস্যা নেই, এটা আপনার অপরাধ হবে না। একাশিতে তাহলে একজনকে বাঁচাতে, মূলত 10 জনকে বাঁচাতে 81-তে একজনকে মারলে সেটা অপরাধ হবে না, সেটা বলতেছে 81 ধারা। তাহলে এই যে 81-তে একাই যাচ্ছে, আসাদরে বাস তুলে দেন, সমস্যা নেই, কিন্তু বাসের লোক মরুক, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা কত? 81। তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ধরনের ক্ষতি করলে এটা অপরাধ হবে না, কিন্তু এটা সৎ বিশ্বাসে হবে। ওই যে আগেই মনে করেন তার অপরাধমূলক তার উদ্দেশ্য ছিল না, সে লোক ভালো, তাই না? এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আমার একটা ক্লোজ একজন আছিল, আমার বন্ধু জুয়েল, ও দেখি রাত দিন সমান সব সময় আমাদের সাথে মজা করে, মানে এমন কোনো ইয়া নেই মজা করে না, মানে সব সময়। আর ও থাকলে মানে মহলটা আরো গরম হয়ে যায়, ভালো লাগে। কিন্তু ও তো ওই যে ট্রাক ড্রাইভার ছিল। একদিন রাতে ওর সাথে মনে করেন ঘুরতে গেছি। আর হাই স্কুল লাইফে তো মনে করেন বাড়ির থেকে রাতের বেলা যেখানে যাক বাড়িতে আসলে মায়ের খাওয়া লাগে। তো যাই হোক, মায়ের যখন খাওয়াই লাগবে আজকে রাতে বাড়িতে যাবো না, এইরকম একটা ঘটনা। ওর সাথে সারা রাত মোটামুটি রাত 12টা 2টা পর্যন্ত ওর ট্রাকে ঘুরছি কয়েকজন আমরা। ডবল কেবিনের ট্রাক ছিল। কিন্তু এই ট্রাক ড্রাইভারের যে ঘটনা আমি দেখলাম, যে যে জুয়েল সব সময় মজা করতো, সব সময় মনে করেন ইয়ার্কির উপরই থাকতো, ট্রাকের স্টিয়ারিং ওর হাতে আছে, আমরা এদিকে মজা করতেছি, ও বলতেছে যে আমার সাথে তোরা কথা বলিস না বা আমাকে ডিস্টার্ব করিস না, আমি ট্রাক চালাচ্ছি, ট্রাক চালানোর সময় কোনোভাবে আমাকে ইয়ে করিস না তোরা, মানে এতটাই সিরিয়াস। তো আসলেই ও কিন্তু প্রফেশনালের সাথেও ভালো ট্রাকও চালাইতো, আর কিন্তু খুবই সিরিয়াস ছিল, বুঝছেন? তো তখন অবাক হয়ে গেছিলাম যে একজন আসলে সবসময় আর কি করে ড্রাইভারি করতে যায়, তখন আবার এতটা সিরিয়াস হয়ে যায়। তো যাই হোক, ভুল ক্রমে যদি ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া হওয়া ভাব, এই সময় একাই আছে, ওরা তুলে দিবেন, এটা অপরাধ হবে না। এখন এসে 82 ধারা, সাধারণ ব্যতিক্রম পড়াচ্ছি, তাই না? 76 থেকে 106 পর্যন্ত। এর মধ্যে দেখেন এই যে এই 80 তোমায় ভালোবাসি, এখানে জমিনি কুড়ালের ইয়ে লাগলো 81-তে একাই আছে, তারে মারে দিয়ে 10 জনকে বাঁচানোর জন্য একজন আর ক্ষতি করলে অপরাধ হবে না। 82-তে কেবল মানে মানে বাচ্চার কথা বলতেছি। 82-তে আমি জানি যেটা মনে রাখার পদ্ধতি আপনাদের দেওয়া আছে, আশা করি ওইভাবে পড়বেন, মনে থাকবে বেশি। কারণ সব কিছু তো আর রেকর্ডে বলা যায় না। তবে একটা জিনিস মনে রাখবেন যে 82-তে বলছে যে 9 বছরের কম, 9 বছরের কম যদি শিশু, সেটা যে অপরাধী করুক অপরাধী হিসেবে গণ্য হবে না। তাহলে মনে করেন একটা শিশু মূলত অপরাধ করুক বা যে কোনো কাজই করুক, ওখানে ধারাতে দেখবেন লেখা আছে যে কৃত কোনো কাজই অপরাধ হবে না, সেটা যাই করুক। আমরা মনে করেন আমার বয়স 9 বছর, 9 বছরের কম মূলত থাকা অবস্থায় যদি ওই যে অনেক সময় বলে না, আমরা তো গ্রামের ছেলে মেয়ে, অনেক সময় অনেকে মজা করে আর করি, আপনি যেই করেন, ওই লুকাচুরি খেলতে লাগে, এটা ওটা আকাম বিকাম যাই করেন, যাই হোক, যারা গ্রামের ছেলে মেয়ে মোটামুটি বুঝবেন, যেটাই করেন সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না। হয়তো এমনি বাড়ির থেকে গালিগালাজ করবে না, লজ্জা শরমের সামনে যাওয়া মুশকিল হয়ে পড়ে, কিন্তু আপনার কোনো অপরাধ হবে না, আইনে কোনো শাস্তি নেই। 9 বছরের নিচে যদি হয়, আপনি চুরি করেন আর করেন, আমরা তো সবসময় টাকা পয়সা নিতাম, তাই না? সেটা নানার বাড়ি গেলে নানার টাকা নিতাম, বা আছে না সবসময় এরকম হয়তো। তো এই যে টাকা পয়সা নেওয়ার কথা যদি বলি, ওই যে আছে না যে খালা বাড়িতে অনেক দিন থেকে খালা বাড়ি যায় না, খালা বাড়ি গিয়েছে, পরে আসার সময় বলতেছে যে আহ, এতদিন টাকা হারায়নি, আজকে আমার টাকা হারাই গেছে, ব্যাগ সার্চ করতেছে, তাই না? মান সম্মান আর তখন থাকে না। তো যাই হোক, 9 বছরের নিচে যদি হয়, 9 বছরের নিচে হলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না, সেটাই বলছে 82-তে। দেখেন আমি আর একটু পড়ায় শেষ করে দিব আজকে আপাতত। কত বলে 83-তে মূলত বলছে
আপনার দেখেন 83 ধারাতে মূলত বলছে যে 9 বছরের বেশি কিন্তু 12 বছরে বুদ্ধিহীন শিশু যদি কোনো কাজ করে সেটা অপরাধ হবে না। দেখেন 9 বছরে কিন্তু বেশি এবং 12 বছরের কম। 82তে ছিল 9 বছরের কম হলে সে মানে যতই চালাক হোক যা মনে তাই করুক অপরাধ হবে না। তবে এখানে আরও ব্যাপার আছে, সেটা অন্য কেউ যদি বলে, আমি এখন একটা ছোটো বাচ্চা বললাম যে যা ওই কাজটা করে আয়। আমরা ছোট থাকতে আমার এমনও আছে যে আমার বড় ভাইরা মারছে, যে রাস্তা দিয়ে কেউ গেছে বলছে যে যা ওরে মানে অশ্লীল কথা বলে আয়, গালিগালাজ করে আয়, না করলে আবার ধরে মারছে। ওই যে আমাদের ওদিকে বলতো যে চোখ মারার জন্য, মনে করেন চোখ মারতে পারতাম না তখন এক হাত দিয়ে ইয়ে করতে বলতো। তো যাই হোক, এটা ভালোবাসে আর কি, মজা করতে আর করতো। কিন্তু এই যে তারা যে আমাকে মারধর করে এই কাজগুলো করাইছে সেটা কিন্তু তাদের অপরাধ, কিন্তু আমার অপরাধ নুন জবর না, অপরাধ হবে না। কারণ 9 বছরের কম। যাই বলতাম ওই যারা শুনতো তারাও মনে করেন মজা পাইতো, কিন্তু অপরাধ আমার কিন্তু অপরাধ হবে না। সেটা বলতেছে মূলত 82তে। 83তে বলছে যে 9 বছরের বেশি 12 বছরের কম যদি বুদ্ধিহীন শিশু হয়। বুদ্ধিহীন বলতে মানে অত বোঝে না, ওই যে আগুন যে লাগে দিলে আগুনে পুড়ে সেও মারা যাবে, চাকু দিয়ে কারো মারলে সে যে মারা যাবে, এগুলো এত জ্ঞান বুদ্ধি কিছু নাই। মনে করেন মা রান্না করতেছে, আগুনের ওই চুলার মধ্যে থেকে আগুনের একটা ইয়ে নিয়ে মায়ের আসলে লাগাই দিছে, ও তো বুঝি না। কিন্তু বয়স হয়ে গেছে 9 বছরের বেশি, 12 বছরে আবার কম, কিন্তু বুদ্ধিহীন, অত বুদ্ধি টুদ্ধি সেরকম হয়নি। আছে না অনেক বয়স হয়ে গেছে তাও বাপ মার সাথে রাতের বেলা শুয়ে থাকে, ও ঘুম ধরে না, অন্য জায়গায় ভয় লাগে আর লাগে। তো এইরকম বুদ্ধিহীন শিশুর কথা বলছে তার পরের ধারা 83তে। তাহলে 82তে 9 বছরের শিশু, 83তে আপনার 9 বছরের বেশি, 12 বছরের কম। আর 84 ধারায় দেখেন, 84 ধারাতে আবার বলছে যে যদি কোনো পাগলের যদি কোনো অপরাধ করে বা যে কাজ করুক না কেন, যদি একবারে পাগল অর্ধ পাগল যদি কোনো কাজ করে থাকে, পাগলের কৃত কোনো কাজ অপরাধ হবে না, সেটা বলছে 84 ধারাতে। তাহলে 82তে শিশু, 9 বছরের শিশু, 83তে 9 বছরের বেশি, 12 বছরের কম, এবং আপনার 84 ধারাতে বলতেছে পাগলের কথা, যে পাগলের কৃত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা কত? 84। এখন অনেক সময় প্রশ্ন হতে পারে মনের মধ্যে আপনাদের, একটা পাগল যদি অপরাধ করে, শোনা গেল অমুক জায়গায় অমুক পাগল একজনের চাকু মারে ফেলছে, আপনার কি করণীয়? পুলিশ হিসাবে কি করণীয়? দেখেন আপনাদের কিন্তু পড়াইছিলাম যে ওই যে আসাদের 2বার রিমান্ডে নিয়ে পাগল হয়ে গেছে আসাদ, এখন বাড়ি যে মনে করেন অপরাধ করেছে, পরে আসাদের আপনি ধরবেন কি ধরবেন না? আসাদের ধরতে হবে। আপনি পাগল কি পাগল না, পুলিশ অফিসার এটা নির্ধারণ করার কোনো এখতিয়ার নাই তাদের। পুলিশ অফিসার সিদ্ধান্ত নেওয়ার যোগ্য না যে সে পাগল কি পাগল না। আপনার নিয়মিত মামলা করে মানে স্বাভাবিক মনে করি তাকে ধরতে হবে, ধরে আদালতে চালান দেবে, এটা আদালত বুঝবে। পিআরবি 267 বিধি, ওই যে 2বার রিমান্ড মানে 167তে রিমান্ড, আর 2বার রিমান্ড নিয়ে আসাদ পাগল মানে 267, এটা মনে রাখার জন্য আর কি, তাই না? পিআরবি 267তে আমরা পড়ছি বিষয়টা। এই সাধারণ ব্যতিক্রম, আপনাদের ওই যে বলছিলাম না যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে যে আপনারা এই বিষয়গুলো পড়ে, আপনি যে অপরাধ করেন না, আপনি যে মনে করেন বাঁচতে চান যে না আমার এটা অপরাধ হয়নি, আমার এই বিষয়টা সাধারণ ব্যতিক্রমে পড়ে, এটা মূলত প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তায় সাক্ষ্য আইনের 105 ধারা। তো আইন, ওই যে বলছে না আইন যখন পড়বেন, আইন শুধু একটা আইন নিয়ে পড়ে থাকলে হবে না। যেমনটা মনে করেন প্রেম করছি, মনে করেন আমি প্রেম করছি 3-4টা, এর সাথেও কথা বলতে ওর সাথেও কথা বলতে সবার সাথে ম্যানেজ করে চলতে হয়। যদিও ওইরকম করিনি, ওই একটা করছি, একটাকে বিয়ে শাদী করছি, যার জন্য প্রেমের কথা বললে আমার সমস্যা নেই, বুঝছেন? এখন এই যে যেটা মনে করেন যে প্রেম করার সময় 3-4টা করছেন, এইরকম ঠিক সবগুলো যেমন হ্যান্ডেল করে রাখছেন, সবরে ম্যানেজ করে চলছেন, ঠিক তেমনি আইন পড়ার সময় মাথায় কিন্তু সকল আইন রাখতে হবে, ম্যানেজ করে রাখতে হবে। পিআরবি, সিআরপিসি, পেনাল কোড, সাক্ষ্য আইন, সব কিছুই মাথায় রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু রিভিশন দেবেন। আর বিশেষ করে রিভিশন, একবার রিভিশনের কাজ করবে মানে 5বার রিভিশনের কাজ করবে যদি একবার লেখেন। এই যে আমি যা পড়ালাম, আমার যে সূচি বইটা আছে যেটা আপনাদের পিডিএফ শেয়ার করছি, অবশ্যই সেটা দেখে আপনারা লিখবেন, লেখার চেষ্টা করবেন। আর যেগুলো মনে রাখার সংক্ষিপ্ত যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি, ওগুলো 100% লিখে নোট করে রাখবেন।
বিভিন্ন সময় বসে আছেন, ওগুলো দেখে দেখে এই রিভিশন নেবেন। যেমন 1 মিনিটে শেষ। আপনাদের শুনুন, পড়লে যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবেন। দেখেন ৭৬ সিয়া আসাদ, তাই না? ৭৭ সাজা দিলে অপরাধ হবে না। ৭৮ আদালতের আদেশে। ৭৯ আইন সমর্থিত আর কি ঘটনার ভুল ধারণা বসাতে। ৭৯ অনেক আশা ছিল, পূরণ হলো না। তো ৮০ তোমায় ভালোবাসি, ভালোবাসার জমলো না। ৮১ একাই আছে, মার আসাদ রে। অথবা ১০ জনের বাঁচাতে গিয়ে একজনের ক্ষতি, অপরাধ হবে না। ৮২ কেবল, যাই হোক আপনারা জানেন, ৯ বছরের কম। ৮৩ 9 বছরের বেশি, ১২ বছরের কম। ৮৪ চ দিয়ে কোনো নাম মনে থুবেন, যে আপনার এলাকায় চ দিয়ে এমন একটা নাম আছে, এই নামের এই পাগলে এই কাজ করলে অপরাধ হবে না। বুঝছেন? চ দিয়ে, ওই নামের আগে যদি চ দিয়ে যে কোনো একটা নাম নিজেরই তৈরি করবেন। এই ৮৪ চ দিয়ে ওই ব্যক্তি, ওই পাগল যে কাজই করবে অপরাধ হবে না। এই শেষ। তো যাই হোক, পরবর্তী ধারাগুলো আমি দিয়ে দিব, আর আপনারা সবাই প্র্যাকটিস করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।